হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামে 2020 সালের ইংরেজি থেকে আসা 25টি প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা সহ উত্তর। আগের ভিডিওগুলোতে 2009 থেকে 2019 পর্যন্ত ইংরেজি প্রশ্ন উত্তর দিয়েছিলাম। যারা দেখোনি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা সরাসরি আমাদের চ্যানেল এলিট ক্লাসরুমের প্লেলিস্টে গিয়েও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। এই যে শূন্যস্থানটা দেখতে পাচ্ছ, সঠিক প্রিপোজিশন ব্যবহার করে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। কসমেটিক মানে হচ্ছে কি বিভিন্ন প্রসাধন দ্রব্য বা প্রসাধন সামগ্রী, গুডস মানে হচ্ছে কি মালপত্র, অর্থাৎ বিভিন্ন প্রসাধন সামগ্রীর যে মালপত্র। এখানে দেখতে পাচ্ছ যে শব্দটা ডিলস, অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে ডিল, হি যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য এখানে ডিলস করা আছে। ঠিক আছে, দেখো প্রিপোজিশনগুলো কি বলা রয়েছে, অফ, উইথ, ইন আর অন। এখানে তোমরা মনে রাখবে ডিল এই শব্দটার পরে উইথ আর ইন দুটো প্রিপোজিশনই কিন্তু ব্যবহার হয়। অফ আর অন সাধারণত ডিলের পর ব্যবহার হয় না, তাই জন্য অফ আর অন প্রথমেই বাদ দিয়ে দিলাম। তাহলে এবার কোনটা করবো, উইথ করবো না ইন করবো? ডিলের পর যদি উইথ করি তো তার অর্থ হয় কি ব্যবহার করা। এখানে ব্যবহার করা মানে ইউজ মানেও ব্যবহার করা হয়, সেই ব্যবহার নয়, এখানে ব্যবহার হচ্ছে আচরণ, অর্থাৎ বিহেভ, যেটা বিহেভ করা। আর ডিলের পর যদি ইন ব্যবহার করি তো সেটার অর্থ হয় কি ব্যবসা করা। তাহলে প্রশ্নের অর্থ অনুযায়ী ডিল ইন এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে ব্যবসা করা। যদি আমি বলি কি ডিলস ইন কসমেটিক গুডস, মানে তিনি প্রসাধন সামগ্রী বা প্রসাধন সামগ্রীর যে মালপত্র তার ব্যবসা করেন, তাহলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট ইনটা। আর যেটা দেওয়া রয়েছে অপশন সিতে, তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরের প্রশ্ন দেখো, এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এটার কোন কমপ্লেক্স ফর্মটা সঠিক সেটাই চারটে অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। আর এটা দেওয়া রয়েছে কি সিম্পল সেন্টেন্সে। কি বলা রয়েছে, এভরিওয়ান ইজ হ্যাপি মানে প্রত্যেকেই খুশি হয় বা সুখী হয় ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, মানে কি ক্রিসমাস উদযাপনের সময়। দেখো কমপ্লেক্স সেন্টেন্স কি তোমাদেরকে একটু বলে রাখি, অর্থাৎ কি যে সেন্টেন্সের একটা মাত্র মেন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ঠিক আছে, দেখো অপশনগুলো কি বলা রয়েছে, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, মানে যখন ক্রিসমাস সেলিব্রেশন অকার মানে হচ্ছে কি ঘটে, এভরিওয়ান ইজ হ্যাপি প্রত্যেকেই খুশি হয়। এই যে হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, এই অকার পর্যন্ত এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, এভরিওয়ান ইজ হ্যাপি এটা হচ্ছে কি মেন ক্লজ। সুতরাং কি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। পরের অপশনে দেখো, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এভরিওয়ান ইজ হ্যাপি বলা রয়েছে। সুতরাং এটা কি এটা কমপ্লেক্স সেন্টেন্সের গঠন নয়, তাই জন্য এটা বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, এটাও কমপ্লেক্স সেন্টেন্সের গঠন নয়, তোমরা বুঝতে পারছো, তাই এটাও বাদ দিয়ে দিলাম। পরবর্তীতে হ্যাপি ইজ এভরিওয়ান হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, এটা দেখে মনে হবে যে এটাও কমপ্লেক্স সেন্টেন্সের গঠন। এবার বলো তোমরা অপশন এতে কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু পেয়ে গেছো, তাহলে এখানেও যেহেতু রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? ভালো করে লক্ষ্য করো, এখানে কি বলা হয়েছে, হ্যাপি ইজ এভরিওয়ান, অর্থাৎ হ্যাপি এই যে শব্দটা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করা হয়েছে, অ্যাডজেক্টিভ দিয়ে কি সেন্টেন্সটা হতে পারে? হতে পারে না, তাই জন্য প্রথমেই ভুলটা ধরা পড়ছে এখানে। যদি এটা থাকতো এভরিওয়ান ইজ হ্যাপি হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, তখন সেই ক্ষেত্রে এটাকে সঠিক করতে পারতাম, কিন্তু যেহেতু হ্যাপি দিয়ে স্টার্ট হয়েছে সুতরাং এটা হবে না। আর যেহেতু অলরেডি আমরা অপশন এতে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার পেয়ে গেছিলাম, তার জন্য অপশন এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো, আই নিড এ ড্যাশ নোট। নিড মানে হচ্ছে কি প্রয়োজন। অপশনগুলো দেখো কি বলা হয়েছে, প্রথমে বলছে 500 রুপিস, 500 রুপি, তারপর 500 রুপি, তারপর 500 রুপি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 500 টাকার যে নোটের কথা বলা হচ্ছে, তো 500 টাকার নোটের ওই কোন ইংলিশ ফর্মটা হচ্ছে সঠিক সেটাই হচ্ছে চারটে অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে বলছে 500 রুপিস, দেখো এখানে 100 বলা হয়েছে, এখানে তার আগে 5 রয়েছে, এখানে 5, 6, 7 যাই হোক না কেন 100কে আমি তখন হান্ড্রেডস কিন্তু এরকম ভাবে করতে পারবো না, কিন্তু এটা 1000-এর ক্ষেত্রেও সে একই রকম ভাবে, কিন্তু এখানে ব্যবহার করেছে তারপর রুপিস বলা হয়েছে। কিন্তু এখানে দেখো এখানে এ বলে দেওয়া ছিল, কিন্তু তাই জন্য এখানে যখন 500 তখন আমাকে রুপি করলে তাহলে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। পরের অপশনে দেখো বলা হয়েছে 500 রুপি, অর্থাৎ এটাই হয়ে যাবে সঠিক উত্তর, তোমরা বুঝতে পারছো। তবু পরের অপশনগুলো দেখে না, 500 রুপিস বলছে, তাহলে এখানে হান্ড্রেডস বলা হয়েছে, সুতরাং এটা হবে না, এটা ভুল। তারপর 500 রুপিস, অর্থাৎ দুই ক্ষেত্রেই এস ব্যবহার করেছে, সুতরাং এটাও হবে না, এটাও ভুল। আর অপশন এ তো ভুল প্রথমেই বুঝতে পারছো, তাহলে এখানে অপশন বিটাই হয়ে যাবে সঠিক উত্তর, আই নিড এ 500 রুপি নোট। তাহলে 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। পরের প্রশ্ন দেখো, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ, অর্থাৎ এখানে দেখো অ্যান্ড ব্যবহার করা হয়েছে, অ্যান্ডটা কি কনজাংশন, আর এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পারছো, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এর আগে একটা বাক্যাংশ ব্যবহার করা হয়েছে, পরবর্তী যে বাক্যাংশ সেটাই চারটে অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং মানে কি দার্জিলিং এ এখন সকাল 9টা, ইন দ্য মর্নিং, এই যে ইন দ্য মর্নিং মানে কি সকালের কথা যেহেতু বলে দেওয়া রয়েছে, তাহলে কি বলতে চাইছে যে দার্জিলিং এ এখন সকাল 9টা এবং কি, দেখো অপশনগুলো কি বলেছে, দেয়ার ইজ স্নো, অর্থাৎ এখানে দেয়ার যেটা সেটা দার্জিলিং এর কথা বলা হয়েছে, দার্জিলিং এ এখন বরফ বলা হচ্ছে। তারপর কি বলা হয়েছে, ইট ইজ স্নোইং মানে হচ্ছে কি এখন বরফ পড়ছে। তারপর কি বলা হয়েছে, ইট স্নোজ মানে এখন বরফ পড়ে। তারপর কি ইট স্নোড বলা হয়েছে। দেখো এটা যে হবে না তোমরা বুঝতে পারছো, কারণ এখানে সেন্টেন্সটা ইজ, অর্থাৎ এখানে প্রেজেন্ট ভার্ব রয়েছে, কিন্তু ইট স্নোড অর্থাৎ এটা পাস্ট ফর্ম ব্যবহার করেছে, সুতরাং এটা হবে না, তোমরা বুঝতেই পারছো। তাহলে প্রথমে আমি এটাকে বাদ দিয়েছি। এবার দেখো প্রশ্নের অর্থ অনুযায়ী
ইট ইজ স্নোয়িং এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, কারণ দার্জিলিংয়ে এখন সকাল 9টা এবং এখন বরফ পড়ছে। প্রশ্নের অর্থ অনুযায়ী এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বাকিগুলোর থেকে। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ইট ইজ স্নোয়িং। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 5 কি বলা হয়েছে, পুল ইয়োরসেলফ টুগেদার। দেখতে পাচ্ছ কি এটা একটা ইডিয়াম, পুল ইয়োরসেলফ টুগেদার। অ্যাকচুয়ালি এটা ওয়ান সেলফ হওয়া উচিত ছিল, এখানে ইয়োরসেলফ দেওয়া আছে। যাই হোক একই রকম অর্থ। এটার অর্থ হচ্ছে কি না কারোর আবেগ নিয়ন্ত্রণ করা বা কাউকে শান্ত করা, এরকম অর্থ। ড্র্যাগ ওয়ান সেলফ প্রথম অপশনে বলেছে ড্র্যাগ মানে তোমরা যেমন টানা, অর্থাৎ কাউকে টেনে হিচড়ে আনা। হেল্প ওয়ান অর্থাৎ কাউকে সাহায্য করা। তারপর গেট অ্যাংরি মানে হচ্ছে কি রেগে যাওয়া। তারপর বলা হচ্ছে কাম ডাউন বাই ওয়ান সেলফ অর্থাৎ কারো আবেগ নিয়ন্ত্রণ করা বা কাউকে শান্ত করা। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, কারণ পুল ইয়োরসেলফ টুগেদার এটাই অর্থ। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন দেখো কি বলেছে, আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই। দ্য পেশেন্ট উইল ডাই মানে কি রোগীটি মারা যাবে। এবারে শূন্যস্থানে কি বসবে দেখো, প্রথমে বলেছে হোপ, হোপ মানে কি আশা করা। তারপর থিঙ্ক মানে কি মনে করা বা চিন্তা করা। সি মানে কি দেখা। তারপর অ্যাম অ্যাফ্রেড মানে ভীত। তাহলে দেখো প্রশ্নের অর্থ অনুযায়ী অ্যাম অ্যাফ্রেড এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, যে আমি ভীত যে রোগীটি মারা যাবে এটাই অ্যাপ্রোপ্রিয়েট। কারণ দেখো বাকিগুলো যদি ব্যবহার করে হোপ আমি আশা করি রোগীটি মারা যাবে, তাহলে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, বা থিঙ্ক আমি মনে করি রোগীটি মারা যাবে, বা সি ব্যবহার করলে আমি দেখি রোগীটি মারা যাবে। তাহলে তার থেকে সব থেকে অ্যাম অ্যাফ্রেড এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আই অ্যাম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন দেখো, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। দেখো এখানে লাস্ট নাইট ব্যবহার করেছে, তোমরা জানো লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট, ইয়েস্টারডে এগুলো থাকবে। সাধারণত পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে কি সাবজেক্টের পর মানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে উই দেওয়া হয়েছে, এরপর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। দেখো অপশনগুলো কি বলা হয়েছে, হ্যাভ টেকেন অর্থাৎ কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তারপর কি রয়েছে টুক অর্থাৎ কি টেক, টুক টেকেন অর্থাৎ টুকটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তারপর হ্যাড টেকেন হচ্ছে কি এটা দেওয়া আছে পাস্ট পারফেক্টে। তারপর টেক অর্থাৎ টেক প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট বলতে পারো। তাহলে এখানে বললাম তোমাদের ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে, সেটা দেখো অপশন ডি তে দেওয়া হয়েছে টুক। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট। পরের প্রশ্ন দেখো, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। মার্জিনালাইজড মানে হচ্ছে কি প্রান্তিক, অর্থাৎ সমাজে যে সমস্ত ব্যক্তিদের ইনকাম কম তাদেরকে মার্জিনালাইজড পার্সন বলা হয়। এখানে দেখো আপনটা ব্যবহার করে দিয়ে তোমাদের অ্যান্সারটা খোঁজা অনেকটা সঠিক করে দিচ্ছে। ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো অপশনগুলো, লুক ওভার, লুক ডাউন, লুক থ্রু, লুক ইনটু। দেখো এখানে লুক ওভার, লুক থ্রু, লুক ইনটু এগুলোর পর সাধারণত আপন ব্যবহার হয় না। লুক ডাউনের পর আপন ব্যবহার হয়, কারণ লুক ডাউন আপন এটাই হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে ঘৃণা করা। তবু দেখো বাকি ফ্রেজাল ভার্বের অর্থগুলো বলে দিচ্ছি। লুক ওভার মানে হচ্ছে কি এক্সামাইন করা বা পরীক্ষা করা। তারপর লুক থ্রু মানে হচ্ছে কি দ্রুত পড়া। তারপর লুক ইনটু মানে হচ্ছে কি ইনভেস্টিগেট করা বা তদন্ত করা। তাহলে এখানে লুক ডাউন আপন এটাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তে। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড মানে সমাজের প্রান্তিক ব্যক্তিদের কখনো ঘৃণা করো না। পরের প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ড জিনোসাইড মিনস। জিনোসাইড শব্দের অর্থ কি? জিনোসাইড মানে হচ্ছে কি গণহত্যা বা কোনো জাত বা সম্প্রদায়ের হত্যা। দেখো অপশনগুলো কি বলেছে, প্রথমে বলছে রেসিয়াল কিলিং মানে কি কোনো জাত বা সম্প্রদায়ের হত্যা। তারপর মার্ডার মানে হচ্ছে কি হত্যা করা। তারপর সুইসাইড মানে আত্মহত্যা। তারপর স্লটার মানে হচ্ছে কি পশুবধ বা পশু হত্যা। তাহলে জিনোসাইড মানে তোমাদের বললাম হচ্ছে কি গণহত্যা, যেটা দেওয়া হচ্ছে অপশন এ তে। রেসিয়াল কিলিং মানেও তাই। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। ঠিক আছে, এখানে দেখো প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। প্রিপোজিশনগুলো কি বাই, তারপরে রয়েছে ইন, তারপর উইথ, তারপর অন। তোমরা জানো যে অ্যাকর্ডিং অর্থাৎ অনুসারে কোনো কিছু বোঝাতে কি সবসময় বাই প্রিপোজিশনটা ব্যবহার হয়। এখানে এটাই বলতে যাচ্ছে যে তোমার ঘড়িতে কটা মানে তোমার ঘড়ির সময় অনুসারে এখন কটা বাজে, তাই তো? তাহলে এখানে বাইটাই হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো, আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম। আই ওয়াজ শিওর মানে কি আমি নিশ্চিত ছিলাম। আই ড্যাশ মিট হিম, মিট মানে হচ্ছে কি সাক্ষাৎ করা। দেখো অপশনগুলো কি বলা রয়েছে, উড, উইল, শ্যাল আর শুড। দেখো তোমরা এই প্রশ্নটা দেখেই বুঝতে পারছো যে এখানে একটা ভবিষ্যৎমূলক কোনো কিছু বসবে। ঠিক আছে, এবার আয়ের পর সাধারণত শ্যাল বা উইল দুটোই আমরা ব্যবহার করি, কিন্তু দেখো এখানে যেহেতু ওয়াজ বলা রয়েছে, যেহেতু এখানে পাস্ট ফর্মে রয়েছে, তাই জন্য শ্যাল বা উইলের পাস্ট ফর্মটাই আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে কি, তাহলে আমি শ্যাল বা উইলের পাস্ট ফর্ম হিসেবে তারপরে দেখো অপশনে উড, শুড দুটোই দেওয়া রয়েছে। তাহলে শ্যাল উইলটা প্রথমে বাদ দিয়ে দিচ্ছে, যেহেতু হবে না, কারণ শ্যাল বা উইলের পাস্ট ফর্ম করতে হবে। তাহলে এবার আমি কোনটা করবো? দেখো যেহেতু এখানে শিওর অর্থাৎ নিশ্চিতের কথা যেহেতু বলে দেওয়া আছে, অর্থাৎ কি এখানে একটা দৃঢ়তা প্রকাশ পাচ্ছে। যেহেতু একটা জোর দিয়ে কোনো কিছু বোঝাচ্ছে, একটা সেন্টেন্সকে যখন আমি জোর দিয়ে ব্যবহার করি তখন আয়ের পর সেই ক্ষেত্রে কি শ্যাল না ব্যবহার করে আমরা উইল ব্যবহার করি। তাই জন্য সেখানে উইলের অর্থ দেখতে গেলে আমাদেরকে উইলের পাস্ট ফর্ম অর্থাৎ উড ব্যবহার করতে হবে। তাই জন্য এখানে উডটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, উড। আই ওয়াজ শিওর আই উড মিট। দেখো কোশ্চেন নম্বর 12 কি বলা হয়েছে, ইমপ্যাশেন্ট মিন্স। ইমপ্যাশেন্ট মানে হচ্ছে কি আকুল বা উদ্দীপ্ত। দেখো অপশনগুলো কি বলা হয়েছে, প্রথমে বলছে আর্ডেন্ট। আর্ডেন্ট মানে কি আকুল বা উদ্দীপ্ত। তারপর ডিসপ্যাশনেট মানে নিষ্কাম বা উত্তেজনা প্রবণহীন। তারপর প্যাশনলেস মানে আবেগহীন। তারপর আনইমোশনাল মানে হচ্ছে কি আবেগ প্রবণহীন, আবেগ প্রবণহীন। দেখো কি বলা হয়েছে,
ইমপ্যাশন বলা হয়, যদি ইমপ্যাশন মানে তোমাদের কি বললাম আকুল বা উদ্দীপ্ত, এখানে আর্ডেন্ট মানে হতে হয়। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন কি বলা হয়েছে, এই যে ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ ক্লাইম্যাকটিক, ভালো করে লক্ষ্য করো, ক্লাইমেটিক না কিন্তু ক্লাইম্যাকটিক, এটা সিনোনিম অর্থাৎ সঠিক সমার্থক শব্দটা এই চারটি অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। ক্লাইম্যাকটিক মানে হচ্ছে কি না, ক্লাইম্যাকটিক মানে চূড়ান্ত পরিণতি বা চরম পরিণতিমূলক কোনো কিছু। দেখো অপশনগুলো কি বলা রয়েছে, কালমিনেটিং মানে কি চরম পরিণতিমূলক, তারপর কি বলা রয়েছে ক্লাইমেটিক মানে জলবায়ু সম্বন্ধীয়, তারপর টেম্পারেট মানে কি নাতিশীতোষ্ণ বা পরিমিত, তারপর অ্যাটমসফিয়ারিক মানে হচ্ছে কি বায়ুমণ্ডলীয়। তাহলে ক্লাইম্যাকটিক মানে কি বললাম তোমাদেরকে চরম পরিণতি বা চূড়ান্ত পরিণতি, কালমিনেটিং মানে হতে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, হি সেড গ্রাস ইজ গ্রিন, এটা ন্যারেটিভ সেন্টেন্স। তাহলে এটা দেওয়া রয়েছে ডাইরেক্ট স্পিচে, এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম কি, স্পিকারটা অপরিবর্তিত থাকবে, তারপর সেড বা টোল্ড হবে, তারপর দ্যাট, তারপর টেন্স অনুযায়ী আমি ভার্বে পরিবর্তন করব। দেখো এখানে কি বলা হয়েছে, হি সেড তিনি বললেন গ্রাস ইজ গ্রিন ঘাস সবুজ। দেখো এখানে হিটা হচ্ছে কি, হিটা হচ্ছে স্পিকার, তারপর সেড হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আর গ্রাস ইজ গ্রিন এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এখানে যে রিপোর্টেড স্পিচটা দেওয়া রয়েছে এটা কি একটা চিরন্তন সত্য, আর তোমরা জানো রিপোর্টেড স্পিচ চিরন্তন সত্য বা নিত্য অভ্যাস হলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো অপশনগুলো দেখলেই বুঝতে পারবে। প্রথমে বলছে হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, দেখো এখানে টেন্সের পরিবর্তন করা হয়নি, সুতরাং সঠিক উত্তর তোমরা পেয়েই গেলে। তবু পরের অপশনগুলো দেখে নাও, হি টোল্ড দ্যাট গ্রাস ওয়াজ গ্রিন, দেখো এখানে ওয়াজ ব্যবহার করা হচ্ছে, টেন্স পরিবর্তন করে দেওয়া আছে, তাই জন্য কি এটা ভুল। পরবর্তী দেখো হি টোল্ড দ্যাট গ্রাস হ্যাড বিন গ্রিন, সুতরাং এটাও হচ্ছে না, বুঝতে পারছো। পরবর্তীতে হি টোল্ড দ্যাট গ্রাস উইল অলওয়েজ বি গ্রিন, এখানে আবার ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে, সুতরাং এটাও হচ্ছে না। দেখো তাহলে এখানে অপশন এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এখানে তোমাদের আরো একটা জিনিস বলে রাখি, এখানে যদি হি টোল্ড দ্যাট না থেকে যদি থাকতো হি সেড দ্যাট গ্রাস ইজ গ্রিন, সেক্ষেত্রে সেটাকেই সঠিক উত্তর করতে, কেননা সেড টু থাকলে সাধারণত টোল্ড হয়, কিন্তু যেহেতু এখানে টোল্ডটা দেওয়া রয়েছে তার জন্য এখানে অপশন এটাকেই সঠিক উত্তর হিসেবে আমরা বাছাই করবো। তাহলে এখানে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো, অরেঞ্জ টেস্ট সাওয়ার, এখানে সাওয়ার মানে হচ্ছে কি টক, অর্থাৎ লেবু স্বাদে টক। এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ কি এই যে অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভে করতে হবে, এটা জানো তোমরা, এটাকে কোয়াসি প্যাসিভে করা হয়, তাই দেখো অপশনগুলো কি বলা রয়েছে, অরেঞ্জ ইজ টেস্টেড সাওয়ার প্রথমে বলা রয়েছে। পরের অপশনে বলছে কি দেখো, অরেঞ্জ ইজ সাওয়ার আফটার টেস্টিং। দেখো কোয়াসি প্যাসিভে এরকম ভাবে আফটার টেস্টিং এরকম ভাবে ব্যবহার করা হয় না, তাছাড়াও তোমরা জানো যে প্যাসিভ ভয়েসে ভার্বে থার্ড ফর্ম ব্যবহার করা হয়, সুতরাং এটা হবে না, বুঝতে পারছো। তার পরবর্তী দেখো কি বলেছে, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড। দেখো এইটা অ্যাকচুয়ালি উত্তরটা করবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল হোয়েন ইট ইজ টেস্টেড। হ্যাঁ, আমরা কোয়াসি প্যাসিভটাকে এরকম ভাবে করি, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড, তো এখানে যেটা দেওয়া রয়েছে হোয়েন টেস্টেড, তার জন্য এটাকেই আমরা সঠিক উত্তর করবো এখানে। পরের অপশনটা দেখে নাও, অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ সাওয়ার। দেখো কোয়াসি প্যাসিভ অ্যাজ সাওয়ার এরকম ভাবে কিন্তু ব্যবহার হয় না, তাই জন্য এটাও ভুল, আর অপশন এটাও প্রথম হবে না, তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে অপশন সিটাকে আমরা কিন্তু সঠিক উত্তর করে দেবো। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরের প্রশ্ন দেখো কি বলছে, বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি। হোয়েন দে আর হাংরি মানে কি যখন তারা হয় ক্ষুধার্ত, হাংরি মানে কি ক্ষুধার্ত, আর বেবিস মানে শিশুদের কথা বলা হয়। দেখো বেবিস এটা কিন্তু প্লুরাল ফর্মে রয়েছে, ঠিক আছে। বা দেখো ভাগগুলো কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে কি ক্রাইস, তারপরে ক্রাইড, তারপর বলা হয়েছে আর ক্রাইং, তারপর বলা হয়েছে ক্রাই, অর্থাৎ শিশুদের চিৎকার করে কান্নার কথা বলা হয়েছে। দেখো ক্রাইডটা যে বলি প্রথমে, ক্রাইডটা হবে না, তোমরা বুঝতে পারছো, কারণ দেখো এখানে হোয়েন দে আর, অর্থাৎ এখানে প্রেজেন্ট ভার্ব ব্যবহার করা রয়েছিল, তাই জন্য এখানে ক্রাইডটা পাস্ট ভার্ব, তাই জন্য ক্রাইড হবে না, প্রথমেই ক্রাইডটা বাদ দিয়ে দাও। তার পরবর্তী দেখো ক্রাইস, ক্রাইসটাও যে হবে না, কারণ বেবিসটা প্লুরাল ফর্মে রয়েছে, প্লুরাল ফর্মের পর ক্রাইস এরকম ভাবে ব্যবহার হবে না, তাই জন্য ক্রাইসটাও বাদ। তাহলে রয়ে গেল আর ক্রাইং ক্রাই। তাহলে কোনটা আমরা সঠিক উত্তর করবো, দেখো আর ক্রাইং করলে সেন্টেন্সটা কিন্তু অর্থ দাঁড়াবে যে বাচ্চারা কাঁদছে যখন তাদের খিদে পায়, এরকম ভাবে কিন্তু অর্থটা হবে না। তাহলে এখানে ক্রাইটাই সঠিক উত্তর হয়ে যাবে, যে যখন শিশুদের খিদে পায় তারা কাঁদে, তাই জন্য এখানে ক্রাইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা রয়েছে অপশন ডি তে। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি ক্রাই। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 17 কি বলা হয়েছে, দ্য ওয়ার্ড অ্যানালোগাস মিন্স। অ্যানালোগাস শব্দের অর্থ কি, এখানে অ্যানালোগাস মানে হচ্ছে কি তুলনীয়, ঠিক আছে, বা অনুরূপ। দেখো অপশনগুলো কি বলা রয়েছে, অ্যানালিটিক্যাল মানে হচ্ছে কি বিশ্লেষণাত্মক, তারপর আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, তারপর কম্পারেবল মানে তুলনীয়, তারপর অরাল মানে হচ্ছে কি কর্ণ সম্বন্ধে। তাহলে অ্যানালোগাস মানে তোমাদের কি বললাম অনুরূপ বা তুলনীয়, এখানে কম্পারেবল মানেও তাই। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরের প্রশ্ন দেখো, দ্য ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস। রিমোট মানে হচ্ছে কি দূরবর্তী, ভিলেজেস মানে গ্রামগুলোতে, আর টর্চার্ড মানে হচ্ছে কি না টর্চার করা, কাউকে টর্চার করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। দেখো অপশনগুলো কি বলা হয়েছে, ডটার ইন লস, ডটার্স ইন লস, তারপর বলা হয়েছে ডটার্স ইন ল, তারপর ডটার ইন ল। অর্থাৎ দেখো এখানে ডটার ইন ল অর্থাৎ পুত্রবধূর কথা যেটা বলা হচ্ছে, এর প্লুরাল ফর্মটা কোন প্লুরাল ফর্মটা সঠিক। এই ধরনের ইন ল দিয়ে যে শব্দগুলো হয়, সেটা ডটার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, যাই হোক না কেন, এর প্লুরাল ফর্ম ব্যবহার করতে হলে আমাদের মেন শব্দের সাথে কিন্তু এসটা যোগ করতে হয়। ল এর পর এস, লস এরকম ভাবে না, মেন শব্দের পর এস যোগ করতে হয়, অর্থাৎ ডটার্স ইন ল এরকম ভাবে ব্যবহার করতে হবে প্লুরাল ফর্ম ব্যবহার করতে গেলে। আর কারণ এখানে যেহেতু আর ব্যবহারটা রয়েছে এখানে, সুতরাং আমাদের তো প্লুরাল ফর্মটা করতেই হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোনটা সঠিক উত্তর হবে, ডটার্স ইন ল, সেটা কিন্তু অপশন সি তে দেওয়া রয়েছে, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর।
ডটার ইন ল আর স্টিল টর্চার ইন রিমোট ভিলেজ, অর্থাৎ দূরের গ্রামগুলোতে পুত্রবধূদেরকে এখনো অত্যাচার করা হয়। টর্চার মানে অত্যাচার করা হয়। দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে, অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু এম্বার। এই যে এখানে শব্দটা দেখতে পাচ্ছ তোমরা এম্বার, এর প্রেফিক্স অর্থাৎ প্রেফিক্স ফর্মটা কি, অর্থাৎ এই শব্দের আগে যোগ করতে হবে, তাই তো? দেখো অপশনগুলো কি বলা হয়েছে, এম্বার্কের মানেটা বলে দিই, যে জাহাজের মধ্যে তোলা। দেখো অপশনগুলো কি বলা রয়েছে, ডিস এম্বার্ক বলা রয়েছে, তারপর আন এম্বার্ক, তারপর ইম এম্বার্ক, তারপর ইন এম্বার্ক বলা হয়েছে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই যে এখানে ব্যবহার হয়েছে ডিস, এখানে ব্যবহার হয়েছে আন, তারপর এখানে ইন, তারপর এখানে ব্যবহার হচ্ছে ইন, অর্থাৎ এগুলোই হচ্ছে প্রেফিক্স ফর্ম। তাহলে কি তোমরা সাধারণত জানো যে প্রেফিক্স ব্যবহার করে একটা শব্দের কি সেটাকে অ্যান্টোনিম অর্থাৎ তার বিপরীতার্থ সেটাকে করা হয়। এখানে দেখো ডিস এম্বার্ক, এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ ডিস এম্বার্ক মানে হচ্ছে কি জাহাজ থেকে নামানো, এটা জাহাজের মধ্যে তোলা, এটা জাহাজ থেকে নামানো, তাহলে ডিস এম্বার্কের আগে ডিস প্রেফিক্সটা ব্যবহার করা, এটাই সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাকিগুলো সেরকম অর্থ হয় না। তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন। পরের প্রশ্ন দেখো, হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেসার। প্রেসার মানে হচ্ছে কি চাপ। দেখো অপশনগুলো কি বলা রয়েছে, আপ, উইথ, ইন আর পর। এখানে তোমরা মনে রাখবে কোপ এই শব্দটার পর উইথ প্রিপোজিশনটাই ব্যবহার হয়, যার অর্থ হচ্ছে কি কোনো কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া, ঠিক আছে, যেটা দেওয়া রয়েছে অপশন বিতে। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। তাহলে এই বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে, হি ক্যান নট কোপ উইথ দিস প্রেসার, মানে সেই চাপটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না। পরের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই বেস্ট পলিসি মানে হচ্ছে কি পন্থা, অর্থাৎ সততাই শ্রেষ্ঠ পন্থা। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, এটাকে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা জানো ভার্বটাকে আগে ব্যবহার করে করা যায়, এবং কখনো কোনো ক্ষেত্রে কি সেটা সেন্টেন্সটাকে নেগেটিভ হিসেবে ব্যবহার করা, সেই রকম অর্থও কিন্তু করা যায়, সেটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেখো অপশনগুলো দেখলেই বুঝতে পেরে যাবে। প্রথমে বলেছি ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, একটা ব্যবহার করা, যেটাকে এখানে কিন্তু নেগেটিভিটি প্রকাশ করা নেই। পরবর্তীতে বলছে ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, ঠিক আছে, মানে সততা কি শ্রেষ্ঠ পন্থা নয়। তারপরে সেন্টেন্স বলছে ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি। পরবর্তীতে বলছে হোয়াই ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি। এটা একদমই অপ্রাসঙ্গিক, তোমরা বুঝতে পারছো যে কেন সততা শ্রেষ্ঠ পন্থা এরকম ভাবে কখনো কোয়েশ্চেন হবে না, তাই জন্য এটা হচ্ছে ভুল। এবার দেখো তোমাদের বললাম যে এখানে পজিটিভের থেকে ইন্টারোগেটিভ করতে গেলে নেগেটিভ ফর্মটা ব্যবহার করাটাই সব থেকে বেশি উপযুক্ত, তো প্রথমে পজিটিভ ফর্মটাকে বাদ দিয়ে দাও। এবার দেখো বি আর সি দুই ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ করা রয়েছে। এবার দেখো একটা ক্ষেত্রে রয়েছে ইজ নট অনেস্টি, তারপর রয়েছে ইজ অনেস্টি নট। তাহলে এখানে ইজ নট অনেস্টি এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, কারণ বি ভার্বের পর নট ব্যবহার করাটাই সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি এটা অপশন না থাকতো সেক্ষেত্রে অপশন সিটা সঠিক করতে তোমরা, কিন্তু যেহেতু ইসের পরে নটটা ব্যবহার করেছে বি ভার্বের পর, তাই জন্য এটাই সঠিক উত্তর। তাহলে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 22 কি বলা হয়েছে, লিচারাস। এখানে যে শব্দটা দেখতে পাচ্ছ লিচারাস, এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দটাই চারটে অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। লিচারাস মানে, লিচারাস শব্দের অর্থ চারটে অপশনের মধ্যে খুঁজে বের করতে হবে। লিচারাস মানে হচ্ছে কি না দুশ্চরিত্র। তাহলে দেখো অপশনগুলো কি বলা রয়েছে, প্যাশনেট মানে কি আবেগপ্রবণ, তারপর ডার্টি বলা রয়েছে, ডার্টি মানে কি নোংরা, তারপর বলা হচ্ছে কি ন্যাস্টি মানে জঘন্য বা কদর্য, তারপর বলা হচ্ছে চ্যাস্ট, এটার অর্থ হচ্ছে কি না চরিত্রবান। তাহলে দেখো এখানে দুশ্চরিত্র এর বিপরীত শব্দ কি হবে, চরিত্রবান, তাহলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন দেখো কি বলছে, উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। শেড মানে হচ্ছে কি ছায়া, শেড অফ দ্য ট্রি মানে কি গাছের ছায়া, স্যাট মানে কি বসেছিলাম। তাহলে দেখো প্রিপোজিশনগুলো কি বলা রয়েছে, আন্ডার, তারপর বলা রয়েছে বিলো, তারপর ইন, তারপর থ্রু বলা রয়েছে। দেখো আমরা এখানে ওই স্যাটের পর আন্ডার ব্যবহার করতাম, যদি শুধু গাছের কথা বলা থাকতো গাছের নিচে বসে সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতাম, কিন্তু যেহেতু এখানে গাছের ছায়ার কথা বলে দেওয়া রয়েছে তাই জন্য এখানে কিন্তু ইনটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ গাছের ছায়ার মধ্যে বসা বা ছায়ার মধ্যে ডুবে থাকা, সেই অর্থে ইনটাই অ্যাপ্রোপ্রিয়েট। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, উই স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি। পরের প্রশ্ন দেখো, হি উইল রিচ হোম ড্যাশ ইভিনিং। হি উইল রিচ মানে হচ্ছে কি সে পৌঁছবে, হোম মানে বাড়িতে, ড্যাশ এট ইভিনিং অর্থাৎ সন্ধ্যের কথা বলা হচ্ছে। দেখো অপশনগুলো কি বলছে, প্রথম বলছে লেটলি, লেটলি মানে হচ্ছে কি সম্প্রতি, রিসেন্টলি যেটা, তারপর বলেছে লেট মানে দেরি, তারপর লেটার বলা রয়েছে অর্থাৎ পরবর্তী, তারপর বলেছে লেটেস্ট মানে সর্বশেষ। তাহলে প্রশ্নের অর্থ অনুযায়ী এখানে লেটটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, কারণ বাকিগুলো এর সাথে ম্যাচ করছে না, তাহলে লেটটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট। হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং, যেটা দেওয়া রয়েছে অপশন বিতে। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। শেষ প্রশ্ন দেখো কি বলছে, হি সলভ ড্যাশ দ্য প্রবলেম। সলভ মানে কি সমাধান করেছিল, প্রবলেম মানে সমস্যা, অর্থাৎ সে কেমন সমস্যাটা সমাধান করেছিল। দেখো অপশনগুলো কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে কি হার্ডলি। এই শব্দটা সাধারণত নেগেটিভ শব্দ হিসেবে ব্যবহার করা হয়, যেমন হার্ডলি, স্কেয়ারসলি, যে কোনো কিছু মোটেও না, এই অর্থেই হার্ডলি শব্দটা এরকমভাবে ব্যবহার করা হয়। তারপর হার্ড মানে হচ্ছে কি কঠিন, তারপরে বলা হয়েছে কি হার্ডলি আর হার্ডলিয়েস্ট। দেখো হার্ডলি আর হার্ডলিয়েস্ট এরকমভাবে কিন্তু এগুলো ব্যবহার হয় না, যদি হার্ডি আর হার্ডিয়েস্ট হতো ঠিক ছিল, কিন্তু হার্ডলি আর হার্ডলিয়েস্ট এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, তাই জন্য প্রথমে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই প্রশ্নের অর্থ অনুযায়ী দেখো এখানে কোনো নেগেটিভিটি সেরকমভাবে নেই, তাই জন্য হার্ডলিটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। কেমন প্রবলেম অর্থাৎ কেমন সমস্যার কথা বলা হয়েছে, তাহলে এখানে হার্ড প্রবলেমটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি হার্ড। বন্ধুরা এই ছিল আজকে 25টি প্রশ্নের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।